ফাহিমা আপা আর মাটি আপা যদি আসতে পারেন তাহলে আমরা একটু প্রোগ্রাম দেরি করবো, না হলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিনথিয়া জাহিন আয়েশা, সাবেক মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি আজকে আসলে আসতে একটু দেরি করেছি, সম্ভবত মানে এর পূর্বে অনেকেই বক্তব্য দিয়েছে, আমি এসে কয়েকজনের বক্তব্য পেয়েছি। তো শেষের দিকে বক্তব্য দেওয়ার একটা সুবিধা হচ্ছে মানে টোটাল বিষয়গুলো কারো না কারো বক্তব্যে অল্প অল্প করে হলেও চলে আসে। তো এটা সুবিধা বলা যায় বা অসুবিধা বলা যায়, নিজের বলার মতো তেমন নতুন কোনো টপিক পাওয়া যায় না আর কি। যাই হোক, এখানে আসলে আশরাফা আপু, তারপর হচ্ছে রাফিয়া আপু বক্তব্য দিয়েছে। তো তাদের বক্তব্যের মাঝখান থেকে যদি আমি বলতে চাই যে জুলাইয়ের শুরুতে নারীদেরকে সামনে রাখা হতো একটা ঢাল হিসেবে, যুদ্ধের ময়দানে যেমন ঢালকে সামনে রাখা হয় নিজের প্রতিরক্ষার জন্য, ঠিক তেমনি জুলাইয়ের মাঠেও নারীদেরকে সামনে সাইডে রাখা হতো একটা ঢাল হিসেবে, যাতে করে আক্রমণ কিংবা বাধাটা নারীদের দিকে না আসে। মানে চিরায়ত ভাবে আমাদের যে ধারণা যে নারীদের সামনে রাখলে হয়তো বা পুলিশ গুলি করবে না, পুলিশ লাঠিচার্জ করবে না, ছাত্রলীগ আওয়ামী লীগ হচ্ছে অ্যাটাকটা করবে না, তো এই জন্যই আসলে আমাদেরকে সামনে রাখা হয়েছিল। এবং আমরা যেটা দেখলাম যে সর্বপ্রথম আঘাতটাও কিন্তু নারীদের উপরেই করা হয়েছিল 15ই জুলাই। তো তারই প্রেক্ষাপটে যদি বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু 15ই জুলাই নারীদের উপরে যে অতর্কিত হামলাটা হয়েছিল সেই চিত্রগুলোই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে আন্দোলিত করেছিল জুলাই আন্দোলনের মধ্যে। তো জুলাইয়ের মধ্যে নারীদের অবদানের কথা যদি আমি সংক্ষেপে এক লাইনে বলতে চাই, আসলে সব জায়গা থেকে নারীদেরকে এবং নারী নেতৃত্বকে এমন ভাবে সাইড কর্নার করা হয়েছে, সেটা 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরপর এবং অফিসিয়ালি 8 আগস্ট সরকার গঠনের সময় নারীদেরকে অফিসিয়ালি বাদ দেওয়া হয়েছে জুলাইয়ের পরে। তো আমরা যদি 3 আগস্টের কথা বলি, 3 আগস্ট শহীদ মিনারে আমি উপস্থিত ছিলাম। সেখানে নারী নেতৃত্ব মেয়ের সংখ্যা যদি হিসাব করি অনেক ছিল। আমি যদি বলি আমার ক্যাম্পাস বেগম বজরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকেই প্রায় 50+ মেয়েরা ওখানে উপস্থিত ছিল, যদিও আমাদের হল বন্ধ ছিল, আশপাশ থেকে মেয়েরা জড়ো হয়ে তারপরেও ওখানে উপস্থিত হয়েছিল। তো বাকি ক্যাম্পাস যারা ছিল তারা বলতে পারবে ওখানে নারী সংখ্যা তাদের ক্যাম্পাস থেকে বা তাদের সার্কেল থেকে কতজন এসেছে। তো সেই জায়গা থেকে যদি বলতে যাই, এত সংখ্যায় নারী, আমি সেদিন শহীদ মিনারে ছিলাম, আমি দেখেছি এত সংখ্যায় নারী এখানে উপস্থিত থাকার পরও সেই শহীদ মিনারের এক দফার মঞ্চে নারীদের স্থান কিন্তু এক সাইডে। এবং এখনকার চিত্রগুলো দেখতে যদি দেখি, সেই শহীদ মিনারের এক দফার ঘোষণার চিত্র যদি এখন আপনারা দেখতে যান, যে এক কর্নারে বা দুই কর্নারে দুই সাইডে দুইটা মেয়ে থাকলে এখন কাট করে মিডিয়া বা পার্টিগুলো ওই যে তাদের কয়েকজন নারী মানে পুরুষ আইকনিক ফিগার তাদেরকে হাইলাইট করে, পাশে যে নারী আছে সামনে যে নারী আছে এরা নাই, এরা এখন হাওয়া হয়ে গেছে। ওই সময় হাওয়া করে দিয়েছিল, হ্যাঁ ডিফারেন্স আছে, এটা একটা বড় ফ্যাক্ট। তো যেই জুলাইয়ে নারীদের স্লোগানের ভিডিও বলি, নারীদের সামনে সাইডে মিছিলের ভিডিও বলি, পুলিশের হাত থেকে তাদের সহযোদ্ধাদের ছাড়িয়ে নিয়ে আসার ভিডিওটা বলি, সারা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। আমরা দেখেছি মারা কথা বলেছে যে আমি তো যেতে পারছি না, মারা খাবার বিলাচ্ছে, সন্তানদের প্লেটে খাবার নিয়ে এক একজনকে এক এক লোকমা করে খাইয়ে দিচ্ছে। নারীদের অনুপ্রেরণার জায়গাটা এমন ছিল। এবং আমার জায়গা থেকে যদি বলি, আমার ফ্যামিলিও অনেকাংশে রাজপথে ছিল এবং ঘর থেকে আমাকে অনুপ্রেরণা দিয়েছে। তো যে সকল পুরুষ এবং আমাদের সহযোদ্ধা ভাইদের কথা যদি বলি, তাদের ঘরেও কিন্তু নারীদের অবস্থানটা এমনই ছিল, অনুপ্রেরণার জায়গায় কিংবা সরাসরি মাঠে। তো সেই জায়গা থেকে নারীদের কিন্তু সক্রিয় অবস্থান, যেমন এই জুলাই গণঅভ্যুত্থানে 50%-এর কোনো অংশেই কম না, বরঞ্চ বেশি, এবং ঘরেও তাদের আলাদা করে একটা অবস্থান ছিল। সেই জায়গায় বলতে গেলে জুলাইয়ে সব থেকে বেশি ভূমিকা রেখেছে নারীরা। কিন্তু জুলাইয়ের পরবর্তীতে ফার্স্ট যে চিত্রটা আমরা দেখতে পাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেখানে ছাত্রদের মধ্য থেকে 2 জন ছাত্র উপদেষ্টা হলো। কিন্তু ছাত্র উপদেষ্টা হলো, ছাত্রী আর কেউ উপদেষ্টা হলো না। কেন হলো না এটার উত্তর কেউ দিতে পারে নাই, হয়তো বা তাদের ধারণা মতো ছাত্রীদের মধ্যে ওই কোয়ালিটিটা ছিল না। আমরা মাইর খেতে পারি, ওই কোয়ালিটি আমাদের আছে, কিন্তু উপদেষ্টা হয়ে দেশ চালাতে পারবো এই কোয়ালিটি তাদের চোখে পড়ে নাই, আমাদের মধ্যে এই কোয়ালিটি। এবং প্রাথমিকভাবে 22 জন উপদেষ্টার মধ্যে কোটা ভিত্তিক ভাবে হোক আর যেভাবেই হোক 2 থেকে 3 জন উপদেষ্টাকে রাখছে যাতে কেউ বলতে না পারে যেটা বেটাতন্ত্র হয়ে যাইতেছে, মানে একটা পার্সেন্টেজ দেখানোর জন্য হইলো। এবং পরবর্তীতে বিভিন্ন কথায় তাদের বক্তব্যে আমরা শুনেছি
যে তাদের মতামতকে কিভাবে মানে দামিয়ে রাখা হতো, তাদের কোনো সিদ্ধান্ত, তাদের কোনো মতামত, তাদের কোনো বক্তব্য যেটাকে তারা ফ্রিকুয়েন্টলি দিতে পারতো না, এবং তাদের ওই মানে স্পেসটাও দেওয়া হতো না। তারা কিন্তু অনেক জায়গায় এই বক্তব্যগুলো তারা দিয়েছে। তো সেই জায়গায় যদি বলতে চাই যে 5 আগস্টে আরো একটা ঘটনা যদি বলি, 5 আগস্টের আগে আমরা জানি যে 158 জন সমন্বয়ক ছিল, সেখানে বেশ বড় সংখ্যায় নারীরাও কিন্তু ছিল সমন্বয়কদের মধ্যে। তো 5 আগস্টের পরে হ্যাঁ, এটা এই 158 জন সমন্বয়ক কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ছিল, কিন্তু ঢাকার মধ্যে যারা ছিল তাদের মধ্যে নারী পুরুষ তো উভয়ই ছিল। 5 আগস্ট হাসিনা পতনের পরে চ্যানেল 24 এ একটা সমন্বয়কদের একটা সমাবেশ ঘটলো, সেখানে তারা কোনো নারী সমন্বয়কে কানেক্ট করতে পারে নাই, যদিও যথেষ্ট নারী সমন্বয়ক, অনেক সংখ্যক নারী সমন্বয়ক তখন ঢাকায় অবস্থান করতেছিল। এখন এইখানে কারণ দুইটা, প্রথমত তাদের সদিচ্ছা ছিল না নারীদেরকে সামনে নিয়ে আসার, দ্বিতীয়ত নারীদের ব্যবহার বা নারীদের প্রয়োজনটা তখন শেষ হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে 5 আগস্ট হাসিনার পতনের পরই হচ্ছে নারীদেরকে বিভিন্নভাবে মাইনাস করা হয়েছে, এটা একদম সুপরিকল্পিত ভাবে। এখন এটা যদি কোনো রাজনৈতিক দল বা আমাদের বড় ভাইরা বলে যেটা অ্যাক্সিডেন্টলি ইনসিডেন্টলি ঘটে গেছে, এটা না, এটা সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্কার কমিশনে যেখানে হয়েছে, সংবিধান সংস্কার কমিশন, ঐক্যমত্য, যতগুলাই হয়েছে, নারীদের রিপ্রেজেন্টেটিভ কয়জন ছিল, বিভিন্ন দল থেকে প্রতিনিধি রাখা হয়েছে, রাজনৈতিক দল থেকে প্রতিনিধি রাখা হয়েছে, ছাত্র সংগঠন থেকে ওইভাবে রাখা হয় নাই, কিন্তু নারীদের তো নাই, নারীরা তো মানুষই না, নারীরা তো একটা অন্য গ্রহ থেকে আসা জিনিস, তাদেরকে তো রাখার দরকার নেই। নারীদের আবার মত কিসের? নারীরা বাঁচতেছে, খাইতেছে, নিঃশ্বাস নিতেছে, এটাই তো নারীদের জন্য অনেক বড় পাওয়া, তাদের তো মত প্রকাশের দরকার নেই। 5 আগস্টের পরবর্তীতে চিত্রটা এমন।